আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যায়? একটু আপনারা একটু কমেন্টে জানান। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার ভয়েস কি শোনা যায়? আপনারা একটু কমেন্ট করে জানান। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করব 1-2 মিনিট। আহ, আর কেউ জয়েন করে কিনা দেখার জন্য। আপাতত দেখছি 20 জন জয়েন করেছেন। আর 2-1 জনের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আমি শুরুতে একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম নাইম সারোয়ার। আমি নিপু ভাইয়ের সাথে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশ ব্যাংকে ছিলাম। আমি সেটা ছেড়ে দিয়ে আপাতত এডুকেশন ক্যাডারে আইসিটি সাবজেক্টে জয়েন করেছি। আর এর আগের যে ক্লাসগুলো ছিল সেগুলোতে সাবনেটিং ক্লাসটা আসলে আমি নিয়েছি। আর এই ক্লাসটা আসলে সাবনেটিং এই ক্লাসে আমরা সাবনেটিংটা শিখবো না, কিন্তু সাবনেটিং শেখার জন্য যে ফাউন্ডেশন গুলো দরকার সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাই আজকে ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট। এই ক্লাসটা না বুঝতে পারলে আপনারা হচ্ছে পরে ক্লাসটা বুঝতে পারবেন না। আর আপনারা একটু কমেন্টে জানাবেন যদি কোনো প্রবলেম থাকে। আমি ফলো করবো আপনাদের কমেন্ট গুলা। যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন। আমি আরেকবার রিপিট করার চেষ্টা করব। 23 জন জয়েন করেছে, আমার মনে হয় ক্লাস শুরু করা যায়। তো আমি ক্লাস শুরু করছি। আজকের টপিক হচ্ছে আইপি অ্যাড্রেস এবং সাবনেটিং। যেগুলো আমরা হচ্ছে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে শুরুতে আমরা একটু নাম্বার কনভার্সেশন দেখে নিব, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি। খুবই সংক্ষেপে, আপনারা জানেন অনেকেই, কিন্তু জাস্ট একটু সংক্ষেপে মনে করে নেওয়া। বেশি সময় নিব না, 1-2 মিনিটের মধ্যে আপনাদেরকে একটু নাম্বার কনভার্সেশনটা দেখাবো। তারপরে আইপি অ্যাড্রেস কি, সাবনেটিং কি, তারপরে হচ্ছে যে বিভিন্ন যে সাবনেট আইপি অ্যাড্রেসের ক্লাসগুলো আছে, সিআইডিআর কি, নেটওয়ার্ক অ্যাড্রেস কি, ব্রডকাস্ট কি, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। আমরা শুরুতেই এই যে দেখেন, এখানে আমরা একটা আম, ছক নিয়েছি। দেখেন, আমরা জানি যে বাইনারি এর বাইনারি কি কি বলে হচ্ছে যে আমাদের আইপি অ্যাড্রেসটা কি অ্যাকচুয়ালি 32 বিটের একটা বাইনারি নাম্বার, তাই না? এবং প্রত্যেকটা বাইনারি নাম্বার, এই যে 32 বিট, এটাকে আবার হচ্ছে আটটা আটটা করে ভাগে ভাগ করা, যেটাকে আমরা একটা করে অক্টেট বলি। আহ, এই জিনিসটা তো আশা আশা করা যায় আপনাদের জানা আছে। তো আমরা যেটা করবো, যে দেখেন আমরা একটা আইপি অ্যাড্রেস নিয়েছি, এই আইপি অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে বাইনারিতে ভাগ করব। তো এই যে 192, এইটাকে হচ্ছে ফার্স্ট অক্টেট বলছি। 168 এটা হচ্ছে আমাদের সেকেন্ড অক্টেট। 31 এটা হচ্ছে থার্ড অক্টেট। আর 1 হচ্ছে আমাদের ফোর্থ অক্টেট। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে? এখন বাইনারিতে কনভার্ট করতে গেলে এই যে 2 টু দি পাওয়ার 0, যেহেতু বাইনারির প্রত্যেকটা অক্টেট 8 বিটের, যার কারণে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত মোট 8টা বিটের যে প্রত্যেকটা প্লেসের যে ভ্যালু গুলা, সেগুলো হচ্ছে আমরা নিচে লিখেছি। দেখেন যে 1, 2, 4, 8, 16, 32, 64, 128। আচ্ছা, তো এই যে দেখেন, এই যে প্লেসের ভ্যালু গুলো আমরা নিয়েছি, এই ছকটা আপনারা চাইলে পরীক্ষার খাতায় সংক্ষেপে তুলে রাখতে পারেন। কারণ পরীক্ষার সময় আসলে অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, এবং অনেক ক্ষেত্রে সময় খুবই কম থাকে।
তো আপনারা এটা জাস্ট ওই পেন্সিল দিয়ে হাতে এই ছকটা এখানে নিতে পারেন, যেহেতু দ্রুত বাইনারি টু ডেসিমাল অথবা ডেসিমাল টু বাইনারি আপনারা দ্রুত কনভার্ট করতে পারেন। আচ্ছা, এখন এই যে ধরেন শুরুর যে 192, এই যে শুরুর 192, এইটাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। এই যে আমি লাল কালার করলাম, এটা হচ্ছে আমরা এই 192টাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা লেফট টু রাইট আমরা হিসাব করব এইভাবে যে 192 কে 128 192 থেকে 128 বিয়োগ করা যায় কিনা। কোশ্চেনটা হচ্ছে ক্যান উই সাবট্রাক্ট 192 ফ্রম 128 ফ্রম 192। তো দেখা যাচ্ছে যে ঠিক আছে, 192 থেকে 128 আমরা সহজেই বিয়োগ করতে পারছি, তাই না? আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলা? আচ্ছা দেখেন, 192 থেকে আমরা কত বিয়োগ দিব? 128। তাহলে কত হচ্ছে? 64, তাই না? তো যেটা বিয়োগ যাবে, এই যে যেমন এই ঘর থেকে আমরা 128 বিয়োগ দিতে পারলাম, সেখানে আমরা হচ্ছে 1 লিখবো। আবার এই যে দেখেন আমরা ভাগফল 64 পেলাম। 64 কে কি আমরা এই যে দেখেন আমরা সহজে বুঝতে পারছি যে 64 থেকে 64 বিয়োগ যাচ্ছে, তাই না? বিয়োগ দিলে হচ্ছে আমাদের এই ঘরে আমরা হচ্ছে 1 লিখবো। এখন এই যে আমরা হাতে 0 থাকলো, এখন বাকি আমরা বুঝতে পারছি প্রত্যেকটাতে আসলে 0 বসবে, কারণ 0 থেকে 32 বিয়োগ যায় না, 16 বিয়োগ যায় না, 8 বিয়োগ যায় না, 4 বিয়োগ যায় না, 2 বিয়োগ যায় না, 1 বিয়োগ যায় না। তাই বাকি ঘরগুলোতে আমরা 0 বসাবো। আমি যা বললাম সেগুলো কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখেন 168 যে নাম্বারটা আছে, 168 থেকে কি 128 বিয়োগ দেওয়া যায়? আচ্ছা, অবশ্যই বিয়োগ দেওয়া যাচ্ছে, দেখছি 168 বড়, সেক্ষেত্রে বিয়োগ ফল হচ্ছে 40, তাই না? আর যেহেতু বিয়োগ যাচ্ছে আমি এখানে একটা 1 লিখবো। আর পরের যে 64 আছে, 64 বিয়োগ যাচ্ছে না, সো আমি এখানে একটা 0 বসাবো। পরের যে 32 আছে, 32 বিয়োগ যাচ্ছে, এবং 32 বিয়োগ করলে কত থাকছে? 8, তাই না? যেহেতু 32 বিয়োগ যাচ্ছে আমি এখানে 1 লিখলাম, এবং 64 কিন্তু এই 8 থেকে বিয়োগ যাচ্ছে না, সো আমি এখানে কত লিখবো? 0 লিখবো। এবং 8 থেকে 8 বিয়োগ যাচ্ছে এবং আমাদের হাতে 0 থাকছে, তাই আমি বাকি ঘরগুলোতে 0 বসাই দিলাম। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? একটু কমেন্টে জানান, আপনারা কেউ রেসপন্স করছেন না। আপনারা আমি যে যেগুলো বলছি কনভার্সনটা দেখাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এরপরে 31 কেটে দিই। আচ্ছা, 31 থেকে 128 বিয়োগ যাচ্ছে না, সো আমি এখানে 0 বসালাম। 64 বিয়োগ যাচ্ছে না, সেক্ষেত্রে 0 বসালাম। 32ও বিয়োগ যাচ্ছে না, সো 0 বসালাম। 16 বিয়োগ যাচ্ছে, 16 বিয়োগ গেলে কত থাকছে আমাদের হাতে? 15 থাকছে, এখানেও 1 বসালাম। 8 বিয়োগ যাচ্ছে, 8 বিয়োগ দিলে আমাদের হাতে 7 থাকছে, সো আমি এখানে 1 বসালাম। 4ও বিয়োগ যাচ্ছে, 4 বিয়োগ গেলে আমাদের হাতে 3 থাকছে। আবার এই যে দেখেন এই 2ও বিয়োগ যাচ্ছে, -2, সেক্ষেত্রে এটাও বিয়োগ যাচ্ছে। আমাদের আউটপুটটা এটা আসলো, 31 কে কনভার্ট করে যে বাইনারিটা আসলো সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এই একের ক্ষেত্রে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে শুধুমাত্র এইখানে এই ঘরটাই, লাস্টের যে ঘরটা আছে সেটাতেই হচ্ছে 1 থেকে 1 বাদ যাবে, তার মানে এখানে শুধুমাত্র 1 হবে, বাকিগুলা 0। তার মানে আমরা যে বাইনারি যে কি বলে আমরা যে ডেসিমালটা নিয়েছিলাম 192.168.31.1, এইটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আউটপুটটা এরকম আসে 1100
.10101। এইটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে না? তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন, এটা দিয়ে আমরা হচ্ছে বাইনারি টু ডেসিমাল করব। আচ্ছা, এখন যে ধরেন আমাদের এই জিনিসটাই কি বলে, এই যে নাম্বারটা আছে এটাকে আমরা হচ্ছে আবার ডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব যে যেই ঘরগুলোতে ওয়ান আছে সেগুলোর যে এই যে ভ্যালুগুলা ডেসিমালে যে ভ্যালুগুলো 128 শুধুমাত্র সেগুলো আমরা যোগ দিব। যেমন দেখেন এই যে ফার্স্ট অক্টেটের ক্ষেত্রে দেখেন, ফার্স্ট অক্টেট বলতে আমি এই লাইনটাকে বোঝাচ্ছি। এই ফার্স্ট অক্টেটের ক্ষেত্রে এই যে দেখেন 128 আছে, ওয়ানের জায়গায় 128 আছে, এখানে 64 আছে, আর 32 এর জায়গায় 0 আছে, সো আমরা 32 যোগ দিব না। তো দেখেন আমরা ফার্স্ট অক্টেটটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে এরকম হয় 128 যোগ 64। এখন এই যে দেখেন 32, 16, 8, 4 সবগুলোর জায়গায় 0 আছে নিচে, সো আমি এগুলো হচ্ছে যোগ দিব না। তাহলে এটা করলে করতে হয় 192। আবার দেখেন সেকেন্ড অক্টেটের জায়গায় 128 এ 1 আছে, তারপরে 32 তে 1 আছে, 8 এ হচ্ছে 1 আছে, তারপরে হচ্ছে আর কোনটাতে নাই। তো এইটা যে যদি আমরা হচ্ছে এই তিনটা ভ্যালু যদি আমরা যোগ করি তাহলে দেখেন এটা হচ্ছে 168 হয়। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই ছকটা পরীক্ষা খাতায় তুলে রাখতে পারেন বোঝার সুবিধার্থে। বোঝার সুবিধার্থে বলতে দ্রুত করার সুবিধার্থে, কারণ পরীক্ষার হলে আসলে সময় খুব কম থাকে। তো পরের স্লাইড আমরা হচ্ছে যে এখন আইপি অ্যাড্রেস কি সেটা নিয়ে একটু আলোচনা করি। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে কোনো একটা নেটওয়ার্কে প্রত্যেকটা যে ডিভাইস গুলো আছে ইন্ডিভিজুয়াল ডিভাইসকে আমরা হচ্ছে যেন ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি তার জন্য একটা অ্যাড্রেস। এটা যে আমরা এর আগে যে উদাহরণটা দিয়েছিলাম 192.168.32.1, একটা হচ্ছে আইপি অ্যাড্রেসের এক্সাম্পল। এবং এই যে দেখেন আমরা যে রিপ্রেজেন্টেশনটা করেছি এটাকে বলে হচ্ছে ডটেড ডেসিমাল। ডটেড ডেসিমাল এই কারণে বলে আমরা হচ্ছে যে ডট দিয়ে এই নাম্বারটাকে আমরা হচ্ছে সেপারেট করে ডেসিমালে রিপ্রেজেন্ট করছি, সো এই রিপ্রেজেন্টেশনটাকে বলে হচ্ছে ডটেড ডেসিমাল, তাই না? এখন এই যে দেখেন আমি এই যে নাম্বারটাকে এই নাম্বারটাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করেছি, এবং এই যে 192 কে কনভার্ট করলে 8 বিটের একটা বাইনারি নাম্বার পাওয়া যায়। এই 8 বিটের প্রথম যে এটাকে নাম্বারটা পেলাম এটাকে আমরা ফার্স্ট অক্টেট বলছি। পরে ডট দিয়ে যে সেপারেট করা যে 8 বিটের বাইনারি নাম্বার আছে সেটাকে সেকেন্ড অক্টেট বলে। এবং থার্ড প্লেসে যেটা আছে, যেমন এই যে 31 এর জায়গায় যেটা আছে সেটাকে থার্ড অক্টেট বলছে। অক্টেট কেন বলছি? কারণ 8টা বিট দিয়ে আমাদের হচ্ছে এই নাম্বারটাকে সেপারেট করা আছে, তাই না? প্রত্যেকটা ডেসিমাল প্লেস 192 এটা আমরা 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, 168 এটাকে 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, যার কারণে এই প্রত্যেকটা 8 বিটকে একটা অক্টেট বলছে। এবং এদের প্লেস অনুসারে, যেমন প্রথম প্লেসে 192 এর জায়গায় যেটা আছে সেটাকে আমরা হচ্ছে ফার্স্ট অক্টেট বলছি, পরেরটাকে সেকেন্ড অক্টেট, তারপরেরটাকে থার্ড অক্টেট, তারপরেরটাকে হচ্ছে ফোর্থ অক্টেট। এখন দেখেন সবগুলো অক্টেট 8টা করে 4 ভাগে ভাগ করা আছে, সবগুলো যোগ দিলে আসলে 32 বিট হয়। আমরা আসলে আগে থেকেই জানি যে আসলে আইপি অ্যাড্রেস 32 বিট এর একটা বাইনারি নাম্বার। কম্পিউটার আসলে এই বাইনারি নাম্বারটাই ইউজ করে, কিন্তু মানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা আসলে ডেসিমালে নাম্বারগুলোকে লিখি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আইপি অ্যাড্রেসের যে স্ট্রাকচার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আইপি অ্যাড্রেস যেটা আছে এটা অ্যাকচুয়ালি কিন্তু দুই ভাগে ভাগ করা। আইপি অ্যাড্রেসটা দুইটা পোর্শনে ভাগ করা, একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর একটা হোস্ট পোর্শন। তো এই নেটওয়ার্ক পোর্শন কি আর হোস্ট পোর্শন কি, আপনি এই জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারেন যে যেমন ধরেন আমাদের টেলিফোন নাম্বারের আগে কিন্তু একটা এরিয়া কোড থাকে, আপনারা খেয়াল করেছেন কিনা? টেলিফোন নাম্বারের আগে একটা এরিয়া কোড থাকে, যেমন রাজশাহীর ক্ষেত্রে 071, ঢাকার ক্ষেত্রে 02।
তারপরে কিন্তু 6 ডিজিটের একটা নাম্বার থাকে। এই যে ধরেন 071 দিয়ে রাজশাহী বোঝাচ্ছে, এইটা দিয়ে বোঝাচ্ছে যে ঠিক আছে এটাতে রাজশাহী এক্সচেঞ্জে যেতে হবে, এবং রাজশাহী এক্সচেঞ্জের একটা 6 ডিজিটের নাম্বার হচ্ছে এইটা। তো ঠিক একইভাবে আইপি অ্যাড্রেসটা কিন্তু দুই ভাগে ভাগ করা। প্রথম যে অংশটুকু থাকে আইপি অ্যাড্রেসের সেটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন বলে, এবং পরের যে বাকি বিটগুলো থাকে সেটা দিয়ে হচ্ছে আহ কি বলে হোস্ট হোস্ট পোর্শনটাকে বোঝায়। আচ্ছা, এখন কোন অংশটুকু হোস্ট পোর্শন আর কোন অংশটুকু বাইনারি পোর্শন, এইটা বোঝার জন্য আসলে আমাদের সাবনেট মাস্কের দরকার হয়। যেমন দেখেন আগেকার যে আইপি অ্যাড্রেসটা, আচ্ছা আমার এই একটু স্লাইডে প্রবলেম আছে, সম্ভবত অটো অ্যানিমেশন করা আছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনাদের একটু বিরক্ত লাগতে পারে। এখন আসলে চেঞ্জ করার সময় নাই, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন। এই যে দেখেন কি বলে আহ, যে আইপি অ্যাড্রেসটাকে নিয়েছিলাম সেটাকে আমি বাইনারিতে কনভার্ট করেছি। এই বাইনারি রিপ্রেজেন্টেশন, এই যে নাম্বার দেওয়া আছে, এই যে এইটাকে আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করেছি। এবং পরে দেখেন আমি একটা সাবনেট মাস্ক যেটা 255 এইটাকে আমি আবার বাইনারিতে কনভার্ট করেছি। এই 255 কে কনভার্ট করলে যে 11111 আটটা আটটা ওয়ান হয়, পরেরটাকে আটটা ওয়ান, এবং পরে যে দেখেন জিরোর ঘরটা, এখানে হচ্ছে যে কিছু বাকিটা হচ্ছে জিরো আসে, এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন এই যে কোন অংশটুকু নেটওয়ার্ক পোর্শন আর কোন অংশটুকু হোস্ট পোর্শন, এটা বোঝার জন্যই আমাদের কি বলে হচ্ছে সাবনেটিংটা দরকার। এই আইপি অ্যাড্রেসের যে অংশটুকুতে ওয়ান দেওয়া আছে, দেখেন এই যে দেখেন একটু কালার চেঞ্জ করি, যে দেখেন এই অংশটুকুতে আমাদের ওয়ান আছে না, তার মানে এই অংশটুকু হচ্ছে, যে অংশটুকুতে ওয়ান আছে সেটুকু হচ্ছে আমার নেটওয়ার্ক পোর্শন, এবং যে অংশটুকুতে আমাদের হচ্ছে জিরো আছে কি বলে সাবনেট মাস্কের, সেই অংশটুকুকে বলে আমরা হচ্ছে আমাদের হোস্ট পোর্শন। তার মানে সাবনেট মাস্কের যে অংশটুকু বাম থেকে ডান দিকে যেতে গিয়ে যতগুলো অংশ আমাদের ওয়ান থাকবে, সেই অংশটুকুকে আমরা হচ্ছে বলবো নেটওয়ার্ক পোর্শন, এবং যে অংশটুকু জিরো থাকবে সেই অংশটুকু দিয়ে আমরা বোঝাচ্ছি হোস্ট পোর্শন। দেখেন এই যে আমাদের যে 8টা বিট আছে সাবনেট মাস্কের, এই 8টা বিট যেহেতু জিরো আছে, তার মানে বুঝতে পারছি যে এই অংশটুকু আমাদের হচ্ছে বাইনারি হোস্ট। এই কথাটুকু কি ক্লিয়ার হয়েছে? আপনাদের কি কারো কোনো কনফিউশন আছে আমি যতটুকু বললাম তাতে? আপনারা একটু কমেন্টে জানান কারো কোনো কনফিউশন আছে কিনা, তাহলে আমি আরেকবার রিপিট করব কথাগুলো। একটু আপনারা কমেন্ট করেন, কমেন্টে আপনারা যদি ইন্টারেক্ট করেন তাহলে আমার জন্য সুবিধা হয় যে আপনারা বুঝতে পারছেন কিনা, আমাকে নতুন করে আরেকবার রিপিট করা লাগবে কিনা। তো আপনারা একটু জানান যে আমি যতটুকু বললাম এতটুকুতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আরেকটু রিভিউ করলে ভালো হয়। ঠিক আছে, আমি আরেকবার বলছি। দেখেন আমি শুরুতে বললাম কি, আমাদের আইপি অ্যাড্রেসটা আসলে যে 32 বিট আছে, 32 বিটটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা থাকে। ঠিক আছে, এইটুকু মনে রাখেন, দুইটা ভাগে ভাগ করা থাকে। কিন্তু এই যে টেলিফোন অ্যাড্রেসের যে অ্যানালজিটা আপনাকে দিলাম, টেলিফোনের কিন্তু লাস্টের 6টা নাম্বার সবসময় কিন্তু আহ, আপনার টেলিফোন আপনার নিজস্ব নাম্বার, আপনার ইউজারকে বোঝানো হয়। কিন্তু আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু 6 ডিজিট হবে অথবা কয় বিট হবে এটা কিন্তু ফিক্সড না। এই জিনিসটা কোন কোন অংশটুকু আমাদের নেটওয়ার্কের জন্য বরাদ্দ, কোন অংশটুকু হোস্টের জন্য বরাদ্দ, এইটা হচ্ছে আমাদের, আমরা সাবনেট মাস্ক দিয়ে বুঝতে পারি। কিভাবে বুঝছি দেখেন, এই যে আমরা একটা দেখেন এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস নিয়েছি 192.168.31.1, এই জিনিসটাকে আমরা এই লাইনে আমরা কি করেছি দেখেন, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করেছি। আর আমাদের যে সাবনেট মাস্ক দেওয়া আছে 255.255.0, এইটাকেও আমরা হচ্ছে এই লাইনে বাইনারিতে কনভার্ট করেছি। বাইনারিতে কনভার্ট করে আমরা দেখতে পাচ্ছি যে আহ, কোন অংশটুকু আমাদের হচ্ছে ওয়ান আছে। এই যে দেখেন এইটার বরাবর এখানে ওয়ান আছে, এইটার বরাবর এটা ওয়ান আছে, এইটার বরাবর এটাতে ওয়ান আছে, এটাতে ওয়ান আছে, এটাতে ওয়ান আছে। এইরকম ভাবে আপনি যদি যেতে থাকেন দেখেন আমার কতদূর পর্যন্ত
ওয়ান আছে, এই যে এইটার বরাবর পর্যন্ত ওয়ান আছে। তার মানে দেখেন প্রথম যে 24টা বিট প্রত্যেকটার নিচে কিন্তু সাবনেট মাস্কের নিচে ওয়ান আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যতগুলা হচ্ছে যে সাবনেট মাস্কে ওয়ান দেওয়া আছে প্রত্যেকটা এই যে বাইনারি বিটের নিচে, সেই অংশটুকু হচ্ছে আমাদের কি নেটওয়ার্ক পোর্শন। আর যে অংশটুকুতে আমাদের নিচে হচ্ছে জিরো দেওয়া আছে, দেখেন এই যে এইটার নিচে জিরো আছে, 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 এইরকম ভাবে 8টা বিট, লাস্টের যে 8টা বিট প্রত্যেকটা নিচে কিন্তু জিরো আছে। তার মানে আমি বুঝতে পারছি যে অংশটুকুতে আমার সাবনেট মাস্কে জিরো দেওয়া আছে নিচে, সেই অংশটুকু আমার হচ্ছে কি হোস্টের জন্য বরাদ্দ। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, এই যে নীল কালার করা আছে এটুকু হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। আর বাকি যে অংশটুকু আছে এটা দিয়ে আমি হচ্ছে ওই নেটওয়ার্কের হোস্ট পোর্শনকে আইডেন্টিফাই করতে পারছি। তার মানে আপনি যদি খেয়াল করে দেখেন, আমার আসলে নেটওয়ার্ক হচ্ছে 192.168.31, এই পর্যন্ত কিন্তু আমার নেটওয়ার্ক, হ্যাঁ এইটুকু দিয়ে আমি নেটওয়ার্ক বুঝতে পারছি। এবং এই যে লাস্টের যে ওয়ানটা আছে আমি বুঝতে পারছি এইটা হচ্ছে আমার হোস্টকে আইডেন্টিফাই করছে। ডট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে আমার হোস্টেড আইডি, এবং তার আগে যে 192.168.31 এটা হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য বরাদ্দ। তো আমার মনে হয় যে আশা করা যায় আপনারা এবার বুঝতে পেরেছেন। আমি পরের টপিকে যাই। আচ্ছা, সাবনেট মাস্ক। সাবনেট মাস্কে কিন্তু আমরা ধারণা আগেই পেয়ে এলাম। সাবনেট মাস্কটা কি? সাবনেট মাস্ক হচ্ছে 32 বিট নাম্বারের একটা কম্বিনেশন, যেই কম্বিনেশনটা কি করে কোন অংশটুকু নেটওয়ার্ক পোর্শন কোন অংশটুকু হোস্ট পোর্শন এই জিনিসটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। আমরা এর আগে স্লাইডে দেখলাম যে কোনো বাইনারি বিটকে যদি আপনারা ওয়ানে কনভার্ট, সরি ডেসিমাল যে রিপ্রেজেন্টেশন কোনো বাইনারি নাম্বারের, সরি আমি ভুল বললাম, কি বলে ডেসিমাল নাম্বার যেটা আছে এটাকে আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করেছি, দিয়ে আমি এটা পেলাম। এবং যে আমাদের সাবনেট মাস্ক আছে সেটাকে আমি হচ্ছে কনভার্ট করলাম, কনভার্ট করে যে আগের মতোই যেটা আমি বললাম যে আসলে যে অংশটুকুতে ওয়ান থাকবে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শন, বাকি যেটার অংশ যে অংশটুকু নিচে জিরো থাকবে সেগুলো হচ্ছে আমার হোস্ট পোর্শন। তার মানে আমি বুঝতে পারছি প্রত্যেকটা নিচে জিরো আছে, এটা হচ্ছে আমার হোস্ট পোর্শন, এইটুকু হচ্ছে আমার নেটওয়ার্ক। ঠিক আছে। এই যে দেখেন ক্লাস বি এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু ক্লাস এ এর একটা আইপি অ্যাড্রেস ছিল। ক্লাস বি এর ক্ষেত্রে ডিফল্ট সাবনেট মাস্ক কিন্তু এই ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0.0। ঠিক আছে। এইটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি 255.0.0, তাহলে আমার আসলে একটু ভুল হয়েছে এখানে লিখতে, এগুলো সব ওয়ান হবে, এই ভ্যালুগুলো সব ওয়ান হবে। আমি যখন স্লাইডটা তৈরি করেছি আমি একটু আসলে মিস্টেক করেছি। সেই হিসেবে এই অংশটুকু আমার হচ্ছে যে ক্লাস বি এর ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শন, এই অংশটুকু আমার হোস্ট পোর্শন। তো আশা করা যায় সাবনেট মাস্কটা বুঝতে পেরেছেন। সাবনেট মাস্ক তাহলে কি হলো, যে সাবনেট মাস্ক 32 বিট নাম্বারের একটা কম্বিনেশন, যেটা দিয়ে আমরা হোস্ট এবং নেটওয়ার্ক পোর্শনকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আশা করা যায় বোঝা গেছে। এখন একটা আমি এখানে একটা টেবিল দিয়েছি, দেখেন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে নর্মালি আমি শুরুতে কি বলেছিলাম যে একটা বাইনারি নাম আইপি অ্যাড্রেসকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, এবং বাইনারিতে কনভার্ট করলে যে 32 বিট যে নাম্বারটা পাই সেটার বামের অংশটুকু আমাদের নেটওয়ার্কের পোর্শন এবং ডানের যে অংশটুকু থাকে সেগুলো হচ্ছে হোস্ট পোর্শন। তো নর্মালি হয় কি যে ঠিক বামের যে অংশটুকু সেটুকু আমার যেহেতু নেটওয়ার্কের জন্য ভাগ করা থাকছে, এবং আমরা ধীরে ধীরে চাইলে একটা বিট ধার নিয়ে হোস্ট থেকে আমরা সেটাকে আবার নেটওয়ার্কের সাথে অ্যাড করতে পারি, এরকম চাইলে করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা যখন পরবর্তীতে সাবনেটিং করব, এই যে একটা ছক দেখছেন, আপনারা যদি এটুকু মুখস্থ রাখেন আপনাদের জন্য পরীক্ষার হলে দ্রুত সলভ করাটা ইজিয়ার হবে। এই যে 120 দেখেন, প্রথম বিটটা যদি 1 হয় তাহলে 128 হয়, প্রথম দুইটা বিট যদি 011 হয় তাহলে 192, প্রথম তিনটা বিট যদি 1 হয় তাহলে 224, প্রথম চারটা যদি 1 হয় তাহলে 240। তো আশা করা যায় বুঝতে পারছেন, এটা জাস্ট আপনারা মনে রাখার জন্য। আপনারা এটা মনেও রাখতে পারেন, আর যদি মনে করেন যে না এটা মনে রাখাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিবার খাতায় একটু হিসাব হিসাব করা লাগবে। আচ্ছা, এরপরে আমরা আইপি অ্যাড্রেসের ক্লাসে যাব।
আচ্ছা, আইপি অ্যাড্রেসের ক্লাস একটু হিস্টোরিতে যাই যে আইপি অ্যাড্রেসের আমরা আসলে এখন কোন ভার্সন ইউজ করছি। আমরা মোস্ট অফ দ্য কেস আমরা হচ্ছে আইপি ভার্সন 4 ইউজ করছি। এটা তো আপনাদের আসলে জানা আছে হয়তো। তো এই আইপি অ্যাড্রেস 4 কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল 1981 সালে। তো 1981 সালে যারা এই আইপি অ্যাড্রেসটা ইন্ট্রোডিউস করে তারা চিন্তা করেছিল যে সারা বিশ্বে কম্পিউটার কয়টা আছে আর কয়টা নেটওয়ার্কে বা এই নেটওয়ার্ক সুবিধা থাকবে। তারা এরকম ভাবে চিন্তা করলো যে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস থেকে কিছু কিছু ক্লাসে, আচ্ছা আজান হচ্ছে, আমি একটু পজ নিচ্ছি, ঠিক আছে? আজানটা শেষ হওয়া পর্যন্ত আমি একটু পজ নিচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করেন আপনারা, আজানটা শেষ হোক। আচ্ছা, যেটা বলছিলাম যে আইপি অ্যাড্রেসটাকে আসলে শুরুতে যখন ইন্ট্রোডিউস করা হয় আইপি ভার্সন 4 1981 সালে, তো যারা এই আইপি অ্যাড্রেসটাকে ইন্ট্রোডিউস করে তারা এইভাবে ভেবেছিল যে আমরা হচ্ছে তিনটা ক্যাটাগরিতে নেটওয়ার্ক গুলোকে মেইনলি ভাগ করব। একটা হচ্ছে ক্লাস এ হবে, ক্লাস এ সব থেকে বড় নেটওয়ার্ক হবে যাদের অনেক নেটওয়ার্কে অনেক কম্পিউটার থাকবে, ধরেন কোটির ঘরে। তারা হচ্ছে ক্লাস এ নেটওয়ার্কটা ব্যবহার করবে। যারা একটু মাঝারি ধরনের, যে কয়েক হাজার হলেই হয়, সেক্ষেত্রে তারা ক্লাস বি নেটওয়ার্কটা ইউজ করবে। আর যারা হচ্ছে ছোট নেটওয়ার্ক, 200 250-র মধ্যেই যাদের প্রবলেম গুলো সলভ হয়ে যাবে, তারা সেই ক্ষেত্রে তারা হচ্ছে ক্লাস সি নেটওয়ার্কটা ইউজ করবে। তো তাদের চিন্তা ভাবনাটা এইরকম ছিল যে মেইনলি তিনটা নেটওয়ার্ক হবে। ক্লাস এ হবে হচ্ছে সব থেকে বড়, ক্লাস বি হচ্ছে মাঝারি ধরনের, এবং ক্লাস সি হচ্ছে তার থেকে সব থেকে ছোট নেটওয়ার্ক। আর তারা হচ্ছে এছাড়া আরো দুইটা গ্রুপ তৈরি করেছিল, ক্লাস ডি। ক্লাস ডিটা কি মাল্টিকাস্ট গ্রুপের জন্য রিজার্ভ করা, যেটা নর্মালি হচ্ছে বরাদ্দ পাওয়া যায় না। যারা হচ্ছে আহ, এই নাম্বারগুলো ম্যানেজ করে, IANA বলে মোস্ট প্রবাবলি, আমার ঠিক নামটা মনে নাই। তো তারা হচ্ছে এই আইপি অ্যাড্রেস গুলো হচ্ছে যে তারা এই আইপি অ্যাড্রেস গুলো ম্যানেজ করে। এবং ক্লাস ই যেটা, সেটা হচ্ছে রিসার্চের জন্য রেখে দেওয়া হয়। এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে আহ, আমাদের যে ক্লাস এ অ্যাড্রেসটা আছে, ক্লাস এ অ্যাড্রেসের এক থেকে ফার্স্ট অক্টেট আপনারা মনে আছে তো, যে দশমিকের যে প্রথম অংশটুকু, সেটাকে আমরা ফার্স্ট অক্টেট বলছি। ফার্স্ট অক্টেটের যদি 1 থেকে 126 পর্যন্ত হয়, তাহলে সেটা হচ্ছে ক্লাস এ এর জন্য বরাদ্দ করা, এবং তার ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। এর মানে কি, আমরা এটা এটা দেখে বুঝতে পারছি যে এখানে আসলে 8টা ওয়ান আছে।
এবং এখানে বাকি 24টা হচ্ছে 0 আছে। এখন 8টা 1 মানে কি, নেটওয়ার্কের জন্য 8টা হচ্ছে প্রথম 8টা বিট বরাদ্দ করা এবং বাকি 24টা হচ্ছে হোস্টের জন্য বরাদ্দ করা। এটুকু আপনারা আশা করা যায় বুঝতে পারছেন। আর এই যে এখানে ছকটা দেওয়া আছে, হ্যাঁ, ক্লাস এ বি সি, এই তিনটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখা লাগবে এবং মুখস্থ করে রাখা লাগবে। এটার আসলে কোনো বিকল্প নাই, কারণ এইটা আপনার পরীক্ষাতে এমসিকিউতে আসতে পারে যে এটার মধ্যে কোনটা ক্লাস বি এর অ্যাড্রেস, কোনটা ক্লাস সি এর অ্যাড্রেস। এছাড়া আপনি যখন সাবনেটিং করতে যাবেন তখনও হচ্ছে এই ছকটা আমাদের প্রয়োজন হবে। শুধু ছকটা প্রয়োজন হবে না, কতগুলো আমাদের নেটওয়ার্কের জন্য বরাদ্দ করা, যেমন ক্লাস বি এর জন্য দেখেন 128 থেকে 191 এই পর্যন্ত যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝায়, আপনারা বুঝতে পারছেন কিনা। ধরেন আমি দেখেন এখানে একটু লিখছি, যদি এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে 10.24.50.1, এইটা যদি থাকে, এটা হচ্ছে ক্লাস বি এর অ্যাড্রেস। কিভাবে বুঝছি দেখেন, 1 থেকে 126 এর মধ্যে এইটা আছে, তার মানে কি এটা হচ্ছে ক্লাস এ এর একটা অ্যাড্রেস। কারণ কি, এই যে এই রেঞ্জের মধ্যে পড়ছে। এখন ফার্স্ট অক্টেটটা যদি এরকম হয়ে যায় যে 190.24.50.1, তাহলে কি দেখেন এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, এই যে ক্লাস বি এর রেঞ্জের মধ্যে পড়ছে। কারণ 128 থেকে 191 যদি প্রথম অক্টেটের ভ্যালুটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আমরা সেটাকে হচ্ছে ক্লাস বি এর মধ্যে পড়ছে। আচ্ছা, একজন কমেন্টে লিখেছেন 1 থেকে 127 হবে কিনা। আচ্ছা, এই অ্যান্সারটা আমি হচ্ছে পরের স্লাইডে গিয়ে দিব, ঠিক আছে? এটা 1 থেকে 127 হবে কিনা মিতু সরকার জিজ্ঞেস করেছেন, তো সেটা আমি হচ্ছে পরের স্লাইডে গিয়ে অ্যান্সার দিচ্ছি। যে আরেকজন যে লিখছেন 127 কেন নাই, আচ্ছা এটা আমি পরে অ্যান্সার দিচ্ছি। এবার দেখেন যে দেখেন আমি যদি এটা ভ্যালুটা চেঞ্জ করে 200 করি, 200 করলে এটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে যাচ্ছে, 192 থেকে 223। তার মানে কি এটা ক্লাস সি এর একটা অ্যাড্রেস হলো। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে আমরা ফার্স্ট অক্টেটটা দেখবো। ফার্স্ট অক্টেট বলতে কি, এই যে 200 লিখলাম, অথবা এটা হচ্ছে আমাদের ফার্স্ট অক্টেট, এইটা আমরা দেখবো যে এই রেঞ্জের মধ্যে কোনটাতে পড়ছে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি বলে, আমরা হচ্ছে কোন ক্লাসের মধ্যে পড়ছি, ঠিক আছে? আর এইগুলো আপনারা মনে রাখতে পারেন যে কোন কোন অংশটুকু হচ্ছে মাল্টিকাস্ট গ্রুপের জন্য, কোনটা রিজার্ভ, পরীক্ষায় আসতে পারে, বলা যায় না। আচ্ছা, নিচে দেখেন আমি একটা হচ্ছে একটা সূত্র দিয়েছি, একটু বড় করি, আপনাদের দেখতে পাচ্ছেন কিনা। 2 টু দি পাওয়ার এন, এন হচ্ছে নেটওয়ার্ক বিট। 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু নাম্বার অফ নেটওয়ার্কস। মানে আমি যদি বের করতে চাই যে ক্লাস এ তে কতগুলো নেটওয়ার্ক পসিবল, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে আমরা নাম্বার অফ নেটওয়ার্কস পাবো। আর আরেকটা হচ্ছে 2 টু দি পাওয়ার এইচ, এইচ বলতে হোস্ট বিট, ঠিক আছে? এইচ বলতে আমি এখানে হোস্ট বিট বোঝাচ্ছি। এবং -2 যদি করি, 2 টু দি পাওয়ার এইচ -2, সেটা করলে হচ্ছে আমরা প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো হোস্ট আছে আমরা হচ্ছে সেটা বের করতে পারবো। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে গেলে আশা করা যায় আপনারা এই যে সূত্রটা, এগুলো ক্লিয়ার হবে। এবং এখানে -2 একটা জিনিস খেয়াল করেন, আমি একটা -2 দিয়েছি। এটা কেন, এটা হচ্ছে আমি একেবারে ক্লাসের শেষে গিয়ে আপনাদেরকে ক্লিয়ারিফাই করব। আচ্ছা, একটু শুরুতেও বলে দেওয়া যায় যে প্রত্যেকটা নেটওয়ার্কের আর প্রথম অ্যাড্রেস যেটা, সেটা কিন্তু নেটওয়ার্কের নিজস্ব আইডি হিসেবে ব্যবহার করা হয়। তো সেটা আমরা কোনো হোস্টকে আমরা অ্যাসাইন করতে পারি না। আবার সেই নেটওয়ার্কের যে লাস্ট আইডিটা, সেটা হচ্ছে ব্রডকাস্টের জন্য হচ্ছে রিজার্ভ করা থাকে, যার কারণে আমরা লাস্টের যে অ্যাড্রেসটা সেটাকে আমরা ইউজ করতে পারি না। যার কারণে প্রথম এবং লাস্ট এই দুইটা অ্যাড্রেসকে আমরা সবসময় বিয়োগ দিয়ে আমরা হচ্ছে নাম্বার অফ হোস্ট ক্যালকুলেশন করি। এবার একটু ক্লাস এর ইয়েতে যাই। আমরা শুরুতে কি বলেছিলাম, ক্লাস এ হচ্ছে প্রথম অক্টেটটা 1 থেকে 126 এর মধ্যে যদি হয়, তাহলে সেটাকে আমরা হচ্ছে ক্লাস এ অ্যাড্রেস বলছি। এখন ক্লাস এ এর ক্ষেত্রে দেখেন 1 থেকে 100 কি বলে হচ্ছে 26, অ্যাকচুয়ালি 127 পর্যন্তই ক্লাস এ হয়। কিন্তু এই যে দেখেন আমি নোটে নিচে লিখে রেখেছি 127.0.0.0/8, এই নেটওয়ার্কটা হচ্ছে লুপব্যাক এর জন্য অ্যাসাইন করা থাকে। লুপব্যাক এর জন্য অ্যাসাইন করার কারণে এটা হচ্ছে কোনো নেটওয়ার্ককে আপনি আপনার নেটওয়ার্কে এটা অ্যাসাইন করতে পারবেন না, ঠিক আছে? এবং যে 127.0.0.1, এটা হচ্ছে আপনার নিজস্ব পিসি যেটা,
সেটার লুপ ব্যাক অ্যাড্রেস হিসেবে ইউজ করা হয়। এখন লুপ ব্যাক অ্যাড্রেসটা কি যদি আপনাদেরকে একটু বোঝাই, যে লুপ ব্যাক অ্যাড্রেসটা হচ্ছে যে আপনি যদি কোনো এই অ্যাড্রেসে যদি কিছু পাঠান, সেটা নেটওয়ার্কে না গিয়ে ঘুরে আপনার যে টিসিপি আইপির যে ক্লায়েন্ট আছে তার কাছেই ফিরে আসে রিকোয়েস্টটা। এটা টেস্টিং পারপাসের জন্য করা হয়। আপনারা যদি একটু দেখেন, আপনাদেরকে আমি দেখাই একটু। ধরেন আমি পিং করছি 127.0.0.1। এই যে দেখেন, এই যে পিং এর টাইম লেস দেন 1 মিলি সেকেন্ড, মানে খুবই দ্রুত এই কাজটা হচ্ছে, কারণ এইটা আপনার নেটওয়ার্কেই যাচ্ছে না, নেটওয়ার্কে যাওয়ার আগেই আপনার এই পিসিতেই এই রিকোয়েস্টটা ফিরে আসছে। লুপ ব্যাক অ্যাড্রেস হচ্ছে আপনার পিসির যে ইন্টারনাল ফাংশনালিটিটা আছে সেটা ঠিক মতো কাজ করছে কিনা সেটার জন্য। আবার আপনাদেরকে একটু দেখাই, আমি যদি আমার যে গেটওয়ে আছে, যে আমার যে রাউটার আমি যেটা ইউজ করছি, সেটা যদি আমি গেটওয়েতে পিং করি। আচ্ছা, আমি সরি, আমার গেটওয়েটা আসলে মনে নাই, যেহেতু আমি মোবাইলে হটস্পট করে চালাচ্ছি। তো ধরেন আমি গুগলে আমি যদি ইয়ে করি, পিং করি, দেখেন এইগুলোর রিকোয়েস্ট গুলো কিন্তু সলভ করতে 104 মিলি সেকেন্ড করে যাওয়া লাগছে, কারণ এটা হচ্ছে ইন্টারনেটে যাচ্ছে এবং এটা ফিরে আসছে। তো আশা করা যায় আপনারা বুঝতে পারলেন যে 127.0.0.1 এটা হচ্ছে আমার লুপ ব্যাক অ্যাড্রেস, যেই রিকোয়েস্টটা আমার পিসিতে গিয়ে আমার পিসিতেই ফিরে আসে। এটার আরেকটা নাম আছে, এটাকে আপনারা হচ্ছে অনেক সময় লোকাল হোস্টও বলা হয়। ঠিক আছে, লোকাল হোস্ট। ঠিক আছে, লোকাল হোস্ট বলতে বোঝায় দিস পিসি। আচ্ছা, আর ওই যে যে টোটাল যে নেটওয়ার্কটা 127.0.0, এইটা হচ্ছে আমাদের লুপ ব্যাকে টেস্টিং পারপাসের জন্য পুরো নেটওয়ার্কটা রাখা, যার কারণে এটা আমরা কোথাও অ্যাসাইন করতে পারি না। যার কারণে আমরা ওই যে বলছি ক্লাস এ হচ্ছে 1 থেকে 126 পর্যন্তই হচ্ছে আমাদের ক্লাস এ এর আইপি অ্যাড্রেস। বোঝা গেছে কি? কারো কি সমস্যা আছে? একটু কমেন্ট করে জানাবেন। আপনারা একটু মাঝে মধ্যে রেসপন্স করবেন যে আমি বুঝতে পারছি অথবা পারছি না, আরেকবার রিপিট করেন, তাহলে আমি আসলে আমার জন্য ক্লিয়ার, মানে একটু ক্লাসটা নিতে সুবিধা হয়। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, যে আমি ক্লাস এ এর ক্ষেত্রে যে ফার্স্টের যে বিট, এইটা হচ্ছে আমি কখনো চেঞ্জ করব না, এটা সবসময় আমি 0 রেখে বাকিগুলো যদি আমি চেঞ্জ করি, তাহলে হচ্ছে 0 থেকে 127-এর মধ্যে আমরা হচ্ছে ভ্যালুগুলো পাবো। তো সেই ক্ষেত্রে আমি যদি ক্লাস এ তে কতগুলো নেটওয়ার্ক আছে আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে দেখেন আমি হচ্ছে মোট কয়টা বিট পাচ্ছি। একটা 0 কে কিন্তু আমি ফিক্স করে রেখেছি, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 2 টু দি পাওয়ার 7। এই 7টা বিট হচ্ছে আমি পাইলাম, তাহলে 2 টু দি পাওয়ার 7 করলে 128টা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে। কিন্তু তার মধ্যে আমি প্রথম যে জিরো অ্যাড্রেসটা সেটা ইউজ করছি না, এবং 127টাকে আমি রিজার্ভ রেখেছি। তার মানে ক্লাস এ তে ইউজেবল নেটওয়ার্ক হচ্ছে মাত্র 126টা। তার মানে ওই যে 126টার বাইরে নতুন করে আইপি ভার্সন 6 এ নতুন করে ক্লাস এর আইপি অ্যাড্রেস পাওয়া সম্ভব না। আর যদি হোস্ট আমরা চিন্তা করি যে কতগুলো হোস্ট পাওয়া সম্ভব, তাহলে 2 টু দি পাওয়ার 8, এইচটা কি আমাদের আমাদের এইচ হচ্ছে হোস্ট বিট। আমরা সাবনেট থেকে এই যে এর আগের যে স্লাইড এখানে দেখলাম, যে দেখেন আমাদের 8টা হচ্ছে ক্লাসের জন্য নেট বিট, 24 হচ্ছে হোস্ট বিট। তো এই যে সেট, এটাই হচ্ছে সেই 24। আর যেটা বলছিলাম যে ফার্স্ট অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেস আমরা মাইনাস করি, সেটা দিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে 1,67,77,214টা হোস্ট পার নেটওয়ার্ক আমরা হচ্ছে ক্লাস এর জন্য পাচ্ছি। ঠিক আছে, এবার যদি আমরা ক্লাস বি এর ক্ষেত্রে দেখি, ক্লাস বি এর ক্ষেত্রে দেখেন আমরা এই দুইটা যে প্রথম দুইটা বিটকে 1 এবং 0 এই দুইটাতে ফিক্স রাখবো। আচ্ছা, তাহলে আমাদের কতগুলো বিট থাকলো ফার্স্ট অক্টেটে? 1 2 3 4 5 6, তাই না? ফার্স্ট অক্টেটে আমরা 6টা বিট পেলাম। আচ্ছা, এই যে তার মানে এই যে এখানে একটু আপনারা একটু খেয়াল করেন, এটাকে এই লাইনটাকে আমি একটু বড় করলাম। এই দুইটাকে আমি হচ্ছে ব্লক করে রাখছি, এই দুইটা আমি কখনো ইউজ করতে পারবো না। হ্যাঁ, 1 এবং 0 সবসময় ইউজ করব। আর বাকি ফার্স্ট অক্টেটের এই যে 6টা, এইটা আমি হচ্ছে ইউজ করতে পারবো ক্লাস বি এর জন্য। এবং এই যে এই বিটগুলো আমি ইউজ করতে পারবো। তাহলে আমার নেটওয়ার্কের জন্য বিট থাকছে কয়টা? এইখানকার 6 আর এখানকার 8, টোটাল 14টা হচ্ছে আমাদের
নেটওয়ার্কের জন্য বিট থাকছে, এবং সেটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে 16,384টা নেটওয়ার্ক পাচ্ছি আমরা ক্লাস বি তে। এবং একইভাবে আমরা যদি হোস্ট ক্যালকুলেশন করি তাহলে 65,534টা ক্লাস বি তে নেটওয়ার্ক পসিবল। আচ্ছা, এবার ক্লাস সি এর জন্য যদি যাই, এবার আমি অত ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, এখন এটা দেখে আপনারা বুঝতে পারছেন প্রথম তিনটা আমি রিজার্ভ করে রেখেছি। টোটাল 24 হচ্ছে আমার নেটওয়ার্ক বিট ছিল, তার মধ্যে তিনটা বাদ, যার কারণে এখানে 21 টু দি পাওয়ার। সেটা করলে হচ্ছে আমি এতগুলো আমি নেটওয়ার্ক পাচ্ছি, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে 254 করে হোস্ট পাচ্ছি আমরা। ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে 127 কি কোনো ক্লাসেই পড়বে না? 127 ক্লাস এর মধ্যে পড়বে, কিন্তু এটা আসলে ইউজেবল রেঞ্জে পড়ে না, মানে এটা আমরা হচ্ছে নর্মালি ইউজ করতে পারি না। আচ্ছা, এরপরে নন রাউটেবল অ্যাড্রেস বলতে যেই অ্যাড্রেস গুলোকে আমরা ইন্টারনেটে রাউট করতে পারি না। আচ্ছা, এখন এই নন রাউটেবল অ্যাড্রেসটা কি বলার আগে আমি আসলে আপনাদেরকে একটু একটা কনটেক্সট বলি। সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা নেটওয়ার্ক তৈরি করবেন, আপনি একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করবেন। এখন সেই লোকাল নেটওয়ার্কের জন্য যদি আপনার আইএসপি এর কাছ থেকে আইপি অ্যাড্রেস নেওয়ার প্রয়োজন হয়, সেটা আপনার জন্য আসলে প্রবলেমেটিক হবে, কারণ আপনি জানেন যে আপনার নেটওয়ার্কটা কখনোই ইন্টারনেটে যাচ্ছে না। তো সেই কারণে যারা এই যে IPv4 তৈরি করেছিল, তারা এরকম ভাবে চিন্তা করলো যে আমরা কিছু কিছু অ্যাড্রেস রেঞ্জকে প্রাইভেট করে দেবো। প্রাইভেট মানে হচ্ছে এগুলো কি যে কেউ পারমিশন ছাড়া ইউজ করতে পারে। এটা ইউজ করার জন্য কারো কখনো পারমিশন নেওয়া লাগবে না, যে কেউ এটা দিয়ে তার নিজস্ব নেটওয়ার্ক তৈরি করতে পারে। কিন্তু কন্ডিশন হচ্ছে এটা ইন্টারনেটে রাউটেবল না। আপনার যখনই এই অ্যাড্রেস গুলো, এই যে দেখেন প্রাইভেট আইপি অ্যাড্রেস আমি যে কয়টা লিখেছি ক্লাস এবিসি এর, এগুলো যখনই ইন্টারনেটে যাবে, অথবা আপনি যদি ইন্টারনেটে এই প্যাকেট গুলো পাঠানোর চেষ্টা করেন, যেই জায়গায় যাবে সেখানে এটা হচ্ছে ব্লক হয়ে যাবে। আপনার রাউটারে ব্লক করবে, আপনার আইএসপি তে ব্লক করবে। তারপরেও যদি আইএসপি পার হয়ে যায়, সেটা হচ্ছে ইন্টারনেট যে গেটওয়ে আছে সেখানে হচ্ছে এই জিনিসগুলো ব্লক হয়ে যাবে। তো এই যে প্রাইভেট আইপি বলছিলাম, যে ধরেন আপনি একটা ভার্সিটির জন্য একটা বড় সড়ো নেটওয়ার্ক তৈরি করবেন, যেখানে প্রায় কয়েক লক্ষ পিসি থাকতে পারে। সেক্ষেত্রে আপনি ক্লাস এর একটা আইপি অ্যাড্রেস নেবেন, এবং এই ক্লাস এর আইপি অ্যাড্রেসটা কি 10.0.0.0/8, এবং এই যে সাবনেট মাস্ক দিয়ে বুঝতে পারছেন। আচ্ছা, এই যে /8 দিয়ে এই যে সাবনেট মাস্ককে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি। এটাকে প্রিফিক্স নোটেশন অথবা সিআইডিআর নোটেশন বলা হয়। আপনারা এইভাবে হচ্ছে আপনারা মনে রাখতে পারবেন। হ্যাঁ, রাফসান জানি যেটা লিখেছেন ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাস বি এর ক্ষেত্রে দেখেন 172.16.0.0 থেকে এই যে দেখেন, শুধুমাত্র সেকেন্ড অক্টেটটা খেয়াল করেন, 16 থেকে 31 পর্যন্ত কয়েকটা নেটওয়ার্ক দেওয়া আছে ক্লাস বি এর জন্য। এটাও হচ্ছে প্রাইভেট। আপনি চাইলে আপনার যদি এরকম হয় যে 65,534টা যে নাম্বার আছে ক্লাস বি এর জন্য, তার মধ্যে যদি আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি ক্লাস বি এর নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করার আছে, একটু দেখেন, আমি যে 65,534 বললাম, এটা আসলে ক্লাস বি এর জন্য, প্রাইভেট আইপির জন্য অ্যাপ্লিকেবল না। আমরা বলছি ক্লাস বি এর জন্য নেটওয়ার্ক আইডিয়ার নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শন কত ছিল? নেটওয়ার্ক পোর্শন ছিল হচ্ছে 16 এবং হোস্ট পোর্শন ছিল 16, কিন্তু এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন, প্রাইভেট আইপির জন্য ক্লাস বি এর জন্য /12, আর ক্লাস সি এর জন্য এটা 24 হওয়ার কথা ছিল, এটা /16। আপনারা এটা চাইলে মনে রাখতে পারেন। এবং একটা জিনিস খেয়াল করেন যে সব জায়গায় আপনি যখন আপনার যে হোম নেটওয়ার্ক আছে, আপনি হোম নেটওয়ার্কটা যখন আপনার বাসায় যে আপনারা অনেকে ওয়াইফাই রাউটার ইউজ করেন, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন। আমি যদি আইপি কনফিগ লিখি, এই যে দেখেন আমার যে পিসিটা আছে, আমার পিসির IPv4 যে অ্যাড্রেসটা, সেটা দেখেন 192.168.43.151। তো এইটাই যে আমরা বুঝতে পারছি, এটা কিন্তু আমাদের ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস, যেটা আমার যে রাউটারটা আছে সেই রাউটারটা এটা আমাকে DHCP এর মাধ্যমে অটোমেটিক্যালি আমাকে অ্যাসাইন করেছে। যার অর্থটা কি দাঁড়াচ্ছে, যে এই যে আমি যে 198.168.43.151 এই অ্যাড্রেসটা অ্যাসাইন করার জন্য আমার কারো কাছে পারমিশন লাগেনি, কারণ এটা হচ্ছে প্রাইভেট আইপি এবং এটা ইন্টারনেটে রাউটেবল না।
এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইন্টারনেটের রাউট টেবল যদি নাই হয় তাহলে আমি কিভাবে ইন্টারনেটে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি গ্রামীণ ফোনের হটস্পটের মাধ্যমে ইউজ করছি। তো এইটা হচ্ছে আপনার যে সার্ভিস প্রোভাইডার, তারা আপনাকে আপনার রাউটারে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। সেই আইপি অ্যাড্রেসটা পোর্ট অ্যাড্রেসের মাধ্যমে ট্রান্সলেশন হয়, এটাকে সংক্ষেপে প্যাড বলে, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। সেটার মাধ্যমে হচ্ছে আপনার ইন্টারনেটে যায়। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি আবার ইয়েতে ফিরে আসি। তাহলে এই জিনিসটা আপনারা মনে রাখতে পারবেন। এছাড়া আমরা দেখেন ডায়াগনস্টিকের জন্য কিছু অ্যাড্রেস আছে, 127 এর যে সিরিজটা আগে বললাম, এটা লুপ ব্যাক টেস্টিং এর জন্য রিজার্ভ করা আছে। ক্লাস ডিটা হচ্ছে মাল্টিকাস্ট গ্রুপের জন্য আছে। আবার হচ্ছে ক্লাস ই, এগুলো হচ্ছে নন রাউটেবল অ্যাড্রেসেস। এগুলো হচ্ছে ইন্টারনেটে নর্মালি রাউট করা যায় না। যারা হচ্ছে ইন্টারনেটটা ম্যানেজ করে তারা তারা ক্লাস ডি এবং ক্লাস সি তারাই শুধুমাত্র ইউজ করতে পারে। আমরা জেনারেল পাবলিক এগুলো চাইলে ইউজ করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এর পরের যে টপিক সেটা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং। আমরা যে এর আগে ক্লাস এ বি সি ডি শিখলাম, এগুলো হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং এর একটা উদাহরণ। মানে হচ্ছে যে ক্লাসফুল, শুরুতে যখন 1981 সালে IPv4 ইন্ট্রোডিউস করা হয়, তখন তারা এইভাবে চিন্তা করেছিল যে আপনাদেরকে আগে বললাম যে আমরা তিনটা ক্যাটাগরি তৈরি করব জেনারেল পাবলিকদের জন্য, ক্লাস এ বি সি। যার হচ্ছে 1,67,00,000 মধ্যে যার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে সে ক্লাস এ নিবে। কারো যদি ক্লাস বি এর দরকার হয়, যে না 65,000-এর মধ্যে তার হয়ে যাচ্ছে, সে ক্লাস বি নিবে। কারো যদি 254 এর মধ্যে হয় তাহলে সে ক্লাস সি নিবে। এখন কিছু প্রবলেম আছে, দেখেন। ধরেন আপনার 1 লক্ষ আইপি হলেই হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কোনটা নেবেন? কারণ আপনার 65,000-এর হচ্ছে ক্লাস বি সাপোর্ট করে, এর থেকে বেশি নিতে গেলে ক্লাস এ লাগবে। তো তার মানে হচ্ছে আপনার যদি 1 লক্ষ আইপি দরকার হয়, আপনাকে অবশ্যই ক্লাস এ তে যেতে হবে। আর ক্লাস এ মাত্র 126টা নেটওয়ার্ক আছে। আবার ধরেন আপনার মাত্র 300টা পিসি আছে, আপনি হয়তো একটা আপনার অফিসের জন্য 300টা আপনার আইপি লাগবে। তাহলে 300টা আইপি নিলে আপনার ক্লাস সিতে হচ্ছে না, কারণ ক্লাস সিতে আপনার প্রোভাইডেড আইপি হচ্ছে মাত্র 254টা ইউজেবল আইপি। তার মানে আপনাকে 65,534টা আইপি ক্লাস বি তে গিয়ে নেওয়া লাগছে। তো এটা একটা প্রবলেম। এখন দেখেন এই যে ফিক্সড নাম্বার অফ অ্যাড্রেসেস, তার মানে হচ্ছে আমাকে হয় ক্লাস সি তে যেতে হবে, নাহলে ক্লাস বি তে যেতে হবে, নাহলে ক্লাস সি তে যেতে হবে। এটা একটা প্রবলেম। আবার যখন তারা এই IPv4 ক্লাসফুল অ্যাড্রেসিংটা চিন্তা করেছিল, তারা কিন্তু মানে চিন্তাও করতে পারেনি যে ইন্টারনেটটা এত বড় হবে, এত বেশি, এত দ্রুত, এত বেশি ছড়াই পড়বে। তো যার কারণে মানে তাদের চিন্তা ভাবনাটা ছিল যে ঠিক আছে, আমি যেভাবে ডিজাইন করলাম এর মধ্যে আমার প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। এখন ধীরে ধীরে যখন নেটওয়ার্ক বাড়তে থাকলো, তখন যে রাউটিং টেবিল গুলো আছে, যে বিভিন্ন জায়গায় যে রাউটিং টেবিল গুলো বসানো আছে, সেগুলোতে নাম্বার অফ এন্ট্রি বাড়তে থাকলো। এবং যার কারণে রাউটিং টেবিলে যদি এন্ট্রি বাড়তে থাকে, সেক্ষেত্রে হয় কি যে প্রসেসিং পাওয়ার অনেক বেশি লাগে, স্লো ডাউন হয়ে যায় নেটওয়ার্কটা। তো এই প্রবলেমটা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং এ ছিল। আপনারা বুঝতে পারছেন কিনা ক্লাসফুল অ্যাড্রেসিং বলতে? আপনারা যে ওই ছকে যদি যায় শুরুর, যে ক্লাসফুল অ্যাড্রেসিং বলতে আপনাকে হয় ক্লাস এর অ্যাড্রেস নিতে হবে, সেটাতে আপনি 1,67,00,000 মানে 16 মিলিয়ন আইপি অ্যাড্রেস পাবেন, হয় এটা নিতে হবে। নাহলে আপনাকে ঠিক 65,534টা আইপি অ্যাড্রেস নিতে হবে। নাহলে ক্লাস সি এর হচ্ছে ক্লাস সি এর কত 254টা অ্যাড্রেসই নিতে হবে। শুরুতে এরকম ছিল, এটা একটা প্রবলেম। যার কারণে এই প্রবলেমটাকে হচ্ছে সলভ করার দরকার ছিল। এই প্রবলেমটা সলভ করা হয় হচ্ছে 1993 সালে। 1993 সালে ইন্ট্রোডিউস করা হয় হচ্ছে সিআইডিআর, যেটা ফুল ফর্মটা হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। আচ্ছা, এইটা দিয়ে, ক্লাসলেস নামটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা যে ক্লাসের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, যে হয় আমাকে ক্লাস এ নিতে হবে, না হলে ক্লাস বি নিতে হবে, না হলে ক্লাস সি এর ওই পুরো রেঞ্জটা নিতে হবে, এই জিনিসটা যেন অ্যাভয়েড করা যায়, যার কারণে হচ্ছে সিআইডিআর ইন্ট্রোডিউস করা হয়। এবং এই সিআইডিআরটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়? ভিএলএসএম এর মাধ্যমে। ভিএলএসএমটা কি? ভিএলএসএম এর ফুল ফর্মটা হচ্ছে ভ্যারিয়েবল লেংথ সাবনেট মাস্ক। আচ্ছা, ভ্যারিয়েবল লেংথ সাবনেট মাস্ক কেন বলছি? আমরা আমরা ক্লাস এর জন্য যেমন হচ্ছে /8 নিচ্ছিলাম, ক্লাস বি এর জন্য /16 নিচ্ছিলাম, ক্লাস সি এর জন্য হচ্ছে /24 নিচ্ছিলাম। এইটার আর বাধ্যবাধকতা থাকলো না। আমি ফিক্সড নাম্বার না নিয়ে আমি ভ্যারিয়েবল নাম্বার অফ
সাবনেট সাবজেক্ট মাস্ক চুজ করতে পারি। আমি /8 এর জায়গায় /10 নিতে পারি, /12 নিতে পারি, /17 নিতে পারি, আমার ইচ্ছা। মানে আমার যতটুকু প্রয়োজন সেই অনুসারে আমাকে ভ্যারিয়েবল নাম্বার অফ সাবনেট মাস্ক অ্যাসাইন করে আমাকে যে কোনো একটা পোর্শন আমাকে অ্যাসাইন করা সম্ভব। সেক্ষেত্রে কি যে ফিক্সড অ্যালোকেশন যেটা ছিল, যে হয় আপনাকে 16 মিলিয়ন নিতে হবে, না হলে 65,000, না হলে 254 নিতে হবে, এই প্রবলেমটা আর থাকলো না সিআইডিআর এর মাধ্যমে। আর এই সিআইডিআরটা ইন্ট্রোডিউস করা হয় হচ্ছে 1993 সালে। তো এই সিআইডিআর ইন্ট্রোডিউস করার জন্য আমাদের যে এফিশিয়েন্টলি আমরা আইপি অ্যাড্রেসের স্পেসটাকে অ্যালোকেট করতে পারছিলাম। আবার সিআইডিআর ইন্ট্রোডিউস করার ফলে রাউটিং টেবিল সামারাইজেশন বলে একটা জিনিস ওরা ইন্ট্রোডিউস করে, যার কারণে রাউটিং টেবিলটাকে ছোট করা সম্ভব হচ্ছিল। আবার যে আমাদের আইপি অ্যাড্রেস শেষ হয়ে যাচ্ছে দ্রুত, আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু IPv4 অলমোস্ট শেষ, এটা আপনারা জানেন কিনা। আইপি ভার্সন 4 অ্যাড্রেস প্রায় শেষের দিকে। এখন আমরা হচ্ছে আইপি ভার্সন 6 এ যাচ্ছি, এবং 2018 সালের যে স্ট্যাটিস্টিক্স সেই অনুসারে সারা বিশ্বের যে আইপি অ্যাড্রেস আছে তার 20% হচ্ছে আইপি ভার্সন 6 এ চলছে। আর একটা জিনিস যদি আপনারা খেয়াল করে দেখেন, আমি যে আপনাদেরকে আইপি কনফিগ দেখালাম, আরেকবার দেখাচ্ছি। এই যে দেখেন, আমার কিন্তু আইপি ভার্সন 4 একটা অ্যাড্রেস অ্যাসাইন করা আছে, আবার আইপি ভার্সন 6 এ একটা অ্যাসাইন করা আছে। এখন ইন্টারনেট তো এরকম না যে আপনি সারা বিশ্বে সব পিসি শাটডাউন করে দিয়ে আইপি ভার্সন 4 থেকে আইপি ভার্সন 6 এ যাবেন। সেই কারণে একই সাথে প্রত্যেকটা ডিভাইস, বর্তমানে যেগুলো ডিভাইস রানিং আছে, একই সাথে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 রান করে। যার কারণে হয় কি যে এইভাবে মানে ধীরে ধীরে ট্রানজিশনটা হচ্ছে। এমন সময় কিছু কিছু নেটওয়ার্ক আসবে যেগুলো শুধুমাত্র আইপি ভার্সন 6 এই চলবে, 4 এ চলবে না, এবং ধীরে ধীরে আইপি ভার্সন 4টা শাট ডাউন হয়ে যাবে এবং আইপি ভার্সন 6টাই চলবে। তো আবার ক্লাসে ফিরে আসি, যে আমাদের যে আইপি ভার্সন 4টা শেষ হয়ে যাচ্ছিল, এই জিনিসটাকে আমরা হচ্ছে এই সিআইডিআরটা দিয়ে কিছুটা হচ্ছে আমরা স্লো ডাউন করেছি। আচ্ছা, এবার আমরা ফিরে আসি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসে। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা নেটওয়ার্কের শুরুর যে অ্যাড্রেসটা থাকে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য অ্যাসাইন করা থাকে। ধরেন আমি একটা ক্লাস সি এর একটা অ্যাড্রেস নিলাম 192.168.10। আচ্ছা, ক্লাস সি এর আইপি অ্যাড্রেস নিচ্ছি /24 এ। যদি তাই হয় তাহলে আমরা এটা ইউজেবল, মানে নর্মালি আইপি রেঞ্জ কত হচ্ছে? আইপি রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত, তাই না? 0 থেকে 255। আচ্ছা আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে লিখি। এটা হচ্ছে প্রথম আইপি অ্যাড্রেস, তারপর এটা হচ্ছে 192.168.10.1, পরেরটা 2, পরেরটা 3, এরকম ভাবে যেতে যেতে সবার লাস্টের অ্যাড্রেসটা কি হবে? সরি, সবার লাস্টের অ্যাড্রেসটা এরকম দাঁড়াচ্ছে 192.168.10.255। তো এই যে দেখেন, এইটা হচ্ছে এই নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেস। এই যে প্রথম অ্যাড্রেস, আচ্ছা আপনারা বুঝতে পারছেন কিনা আমি একটু সংক্ষেপে লিখলাম। এইভাবে আপনার সবগুলো আইপি অ্যাড্রেস যদি আপনি লিখেন তাহলে 10.0, 10.1, 10.2 এরকম ভাবে 10.255 পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে? এখন এই যে প্রথম অ্যাড্রেসটা, এই প্রথম অ্যাড্রেসটা আমরা হচ্ছে নেটওয়ার্কের জন্য বরাদ্দ থাকে। তার মানে ধরেন আপনার নেটওয়ার্কে কোনো একটা প্যাকেট আসছে ইন্টারনেট থেকে। তো ইন্টারনেটের যে রাউটার গুলো অথবা যে ডিভাইস গুলো বসানো আছে, সেই ডিভাইসটা কিন্তু আপনার এই নেটওয়ার্কের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে সেই প্যাকেটটাকে পাঠাবে। আপনার নেটওয়ার্কের যে রাউটার আছে সে যখন এই প্যাকেটটা পাবে, সে তখন হচ্ছে দেখবে যে ঠিক আছে, এর বাকি অংশ নেটওয়ার্কে, আমি তো আমার নেটওয়ার্কে পেলাম, এরপরে এই হোস্টটা কোথায় লোকেটেড, সে তখন হচ্ছে সেই কি বলে হোস্টকে সেই হচ্ছে প্যাকেটটা পাঠাবে। তো বিষয়টা এরকম ভাবে কাজ করে। তো এই যে প্রথম অ্যাড্রেস যেটা আছে, প্রথম অ্যাড্রেসটাকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বলছি, এবং লাস্টের যে অ্যাড্রেস এটাকে আমরা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বলছি। ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি, এটা যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। আপনারা কি বুঝতে পারছেন সবাই? আমি যে টপিকগুলো বলছি, কোনোটা কি কনফিউশন আছে? একটু কমেন্ট করেন আপনারা, একটু কমেন্ট করে জানান যে কোনো কনফিউশন আছে কিনা। কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং ইউজেবল আইপি রেঞ্জ, এই তিনটা টপিক বলেই আমি আজকের ক্লাসটা শেষ করব।
এবং এই তিনটা টপিক যদি আপনারা আজকে এটা বুঝতে না পারেন, পরের ক্লাসে যে আমি অ্যাকচুয়ালি সাবনেটিংটা দেখাবো সেখানে আপনারা কিছু বুঝতে পারবেন না। কারণ এই লাস্টের যে তিনটা টপিক বলছি, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং হচ্ছে ইউজেবল আইপি রেঞ্জ, সেটা হচ্ছে মানে এই ক্লাসের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমি কি কোনো জিনিস রিপিট করার আছে অথবা কোনো কিছু বুঝতে পারছেন না এরকম কিছু আছে কিনা? আপনারা কেউ রেসপন্স করছেন না আসলে, যার কারণে আমি বুঝতে পারছি না। একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি, ঠিক আছে? সেটা হচ্ছে কোনো নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য অ্যাসাইন করা থাকে, এবং লাস্টের যে অ্যাড্রেসটা থাকে সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা থাকে। আচ্ছা, এখন ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি? আচ্ছা, একজন প্রশ্ন করেছেন নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস কি সেম? না, দুইটা আলাদা জিনিস। এই যে দেখেন, আহ, এই যে আমি লাল কালিতে যেটা লিখেছি এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং ফার্স্ট ইউজেবল অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের ঠিক পরের অ্যাড্রেস। তার মানে এই যে এইটা, এই অ্যাড্রেসটা যেটা 1 দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস, আর এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং এই অ্যাড্রেসে এই যে স্পেসটা, ক্লাস সি এর যে অ্যাড্রেস স্পেস নিয়েছি, এটার যে লাস্ট অ্যাড্রেস এটা হচ্ছে আমার কি ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা, তো ব্রডকাস্ট অ্যাড্রেস কি সেটা বলছিলাম। ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে যে ধরেন আপনি এই যে নেটওয়ার্কে যদি এই অ্যাড্রেসে কোনো প্যাকেট পাঠান, তাহলে ওই নেটওয়ার্কের সাথে যুক্ত যতগুলো ডিভাইস আছে প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছেই হচ্ছে সেই প্যাকেটটা যাবে। এখন ব্রডকাস্ট অ্যাড্রেসের প্রয়োজনীয়তাটা কি? মানে আপনারা বলতে পারেন যে এটার আসলে কি প্রয়োজনীয়তা। মানে আহ, আমাদের যে ডিভাইস গুলো যেগুলো মানে কাজ করে সেক্ষেত্রে ব্রডকাস্ট অ্যাড্রেস অবশ্যই দরকার, তাছাড়া নেটওয়ার্কটা আসলে কাজ করবে না। একটা উদাহরণ দিই। আচ্ছা, একজন সোহাগ আহমেদ প্রশ্ন করেছেন না নেটওয়ার্ক অ্যাড্রেসের পর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে ব্রডকাস্ট অ্যাড্রেসের একটা উদাহরণ ধরেন, আপনারা এআরপি নাম শুনেছেন কিনা, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। ধরেন একই নেটওয়ার্কে দুইটা আইপি আছে, ধরেন এই যে এই যে আইপিটা ফার্স্ট ইউজেবল যেটা আছে, আরেকটা আমি আইপি দিচ্ছি 192.168.1। একই সেম নেটওয়ার্কে আছে, তো আপনার পিসি যখন বুঝতে পারবে যে আমি যে প্যাকেটটা পাঠানোর চেষ্টা করছি সেটা সেম নেটওয়ার্কে আছে, সে তখন আহ, এটা হচ্ছে এই প্যাকেটটাকে আর গেটওয়েতে পাঠাবে না। আচ্ছা, একটু সমস্যা হয়েছিল, সম্ভবত আপনাদের দেখতে সমস্যা হচ্ছিল, আমার নেটওয়ার্কের কানেকশনটা একটু স্টেবল ছিল না। যেটা বলছিলাম যে ধরেন একই নেটওয়ার্কে যদি কোনো একটা আইপিতে কোনো একটা প্যাকেট পাঠাতে চান, সেক্ষেত্রে আপনার পিসি বুঝতে পারে যে এটা সেম নেটওয়ার্কে আছে, এটা আমার ইন্টারনেটে পাঠানোর দরকার নাই। সেক্ষেত্রে সে করে কি, একটা প্যাকেট পাঠায় যেটাকে এআরপি বলে, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল প্যাকেট। এই প্যাকেটটা হয় কি একই নেটওয়ার্কে সবার কাছে ব্রডকাস্ট করা হয়, মানে প্রত্যেকটা ডিভাইসের কাছে যায়, গিয়ে বলে যে এই আইপিটা কি তোমার, এই আইপিটা কি তোমার। প্রত্যেকটা ডিভাইস যখন পায়, যখন কেউ একজন বুঝতে পারে যে ঠিক আছে 192.168.10.20 এই আইপিটা আমার, তখন সে করে কি, সে তখন হচ্ছে তার নিজস্ব ম্যাক অ্যাড্রেসটা যে পাঠাতে যাচ্ছে প্যাকেটটা তার কাছে গিয়ে
বলে যে ঠিক আছে এইটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস, তুমি এখন সরাসরি আমার সাথে ডাইরেক্টলি কমিউনিকেশন করতে পারো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, আমাদের যে ব্রডকাস্ট অ্যাড্রেস আছে এই ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে ইউজ করে ইআরপি প্যাকেটের মতো কিছু কাজ আছে। যেমন ধরেন যে রাউটিং টেবিল গুলোকে যখন বিভিন্ন নেটওয়ার্কের যে মেনটেনেন্স এর জন্য কাজগুলো করা হয়, সেক্ষেত্রেই ব্রডকাস্ট অ্যাড্রেসটা ব্যবহার করা হয়। তো আপনারা আশা করা যায় যে জানেন আসলে ব্রডকাস্ট জিনিসটা কি। ব্রডকাস্ট আছে, ইউনিকাস্ট আছে, মানে ডাইরেক্টলি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হলে জাস্ট দুইজনের মধ্যে সেটাকে ইউনিকাস্ট বলে। এবং একাধিক পার্সনের মধ্যে যদি কোনো প্যাকেট পাঠানো হয় সেটাকে হচ্ছে মাল্টিকাস্ট বলে। আর যদি সবাইকে পাঠানো হয় ওই নেটওয়ার্কে সেটাকে হচ্ছে আমরা ব্রডকাস্ট বলছি। আচ্ছা, এখন এই যে ধরেন আমি বললাম, আমি এই টপিকটা রিমুভ করে দিই। ঠিক আছে, সিআইডিআর ভ্যালু এটার, এটা হচ্ছে এইভাবে না লিখে ধরেন আপনার সাবনেট মাস্ক লিখলে কিভাবে লিখতে হতো 255.255.255.0, এই জিনিসটাকে এভাবে না লিখে আমি হচ্ছে, সরি এটা /24 হবে, এইভাবে আমরা সংক্ষেপে লিখতে পারি। ঠিক আছে, এই যে এটাকে প্রিফিক্স নোটেশন বলে অথবা সিআইডিআর ভ্যালু বলে, যে /24 যেটাকে যেটা লিখেছি। এখন আপনাকে প্রশ্ন বলা হলো যে এই যে আপনাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই আইপি অ্যাড্রেস থেকে আপনি হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস বের করেন। ক্যালকুলেট নেটওয়ার্ক, ক্যালকুলেট না, ফাইন্ড আউট, ফাইন্ড আউট নেটওয়ার্ক অ্যাড্রেস ফ্রম দ্য আইপি অ্যাড্রেস। আচ্ছা, এখন আপনি এটা কিভাবে বের করবেন নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস? প্রথম স্টেপ যেটা হবে সেটা হচ্ছে এটাকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। বাইনারিতে কনভার্ট করলে যে আগে করেছিলাম ওখান থেকে কি একটু আমি কপি পেস্ট করে নিয়ে আসি। আহ, কোথায় জানি করা ছিল, আমি 68 কত হয়, বুঝতে পারছেন কিনা? এই যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এই আইপি অ্যাড্রেসটাকে আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করছি। আচ্ছা, আর 26টা আমরা একটু মুখে মুখে করি।